একটা জিনিস কল্পনা করেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ব, নেতৃত্ব সবই করেছেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা কোথায়? আজকে শেখ হাসিনা দিল্লিতে অন্দরমহলে, একেবারেই বলা যায় যে মানুষের চক্ষুর আড়ালে। ভারতের মানুষও ইচ্ছা করলেই শেখ হাসিনার কাছে যেতে পারে না, শেখ হাসিনাও ইচ্ছা করলেই ভারতের গণমাধ্যম বা অন্যান্য অনুষ্ঠান সেখানে আসতে পারে না। এক ধরনের বন্দিত্ব জীবন একটা ঘরেই আছে, হয়তো মাঝে মধ্যে বেরোয় ফাঁকে ফুঁকে, মানে কঠোর নিরাপত্তার আবরণে, কিন্তু তার এই জীবন্ত বন্দিত্ব জীবন আজকে প্রায় 1 বছর 1.5 বছর হতে যাচ্ছে। তেমনটাই তো। তার বিপরীতে বেগম খালেদা জিয়া, তিনি দেখেন, কালকের একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে সেনাকুঞ্জের যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে সম্বর্ধনা, সেখানে তিনি যোগ দিয়েছেন। সেখানে তিনি, আমার কাছে দেখে মনে হলো, পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বা আকর্ষণ বেগম খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রী না হয়েও অনেক বড়, প্রচন্ড ক্ষমতাধর একজন প্রধানমন্ত্রী, প্রচন্ড সম্মানিত একজন প্রধানমন্ত্রীর রূপে তিনি সেখানে আবির্ভূত হয়েছেন। তাকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ঘিরে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে ঘিরে অন্যান্য জামাত, এনসিপি বা অন্যান্য বিশিষ্টজন সবাই কিন্তু তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠক হয়েছে। তাকে যেভাবে সবাই সম্মান করছিল, তাতে মনে হচ্ছে যে খালেদা জিয়ার পদ পদবি দরকার নেই। এমন কোনো একটা সম্মানিত জায়গা তার জন্য যদি নির্দিষ্ট করা হয়, যে এটা একটা সর্বোচ্চ সম্মানের একটা জায়গা, এখানে ক্ষমতার দরকার নেই, বাকি জীবন তিনি সেই সম্মানটা নিয়ে যাতে তিনি এই পৃথিবী থেকে বিদায় হতে পারেন, এমন একটা জায়গায় কিন্তু তিনি চলে গেছেন। বাংলাদেশের এইরকম বিরল সম্মান আমার মনে হয় কেউ পায়নি। এই সম্মানটা আরো অসাধারণ হইতে পারত যদি বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্যমত্য, যদি শেখ হাসিনাকে আজকে দেখেন, ধরেন বাংলাদেশে তার দণ্ড, বাংলাদেশে যদি তিনি থাকতেন, তিনি কারাগারে থাকতেন, কিন্তু তিনি ভারতের মাটিতে থেকেও কিন্তু তিনি বন্দী। দুর্ভাগ্যটা চিন্তা করেন, তিনি ভারতে আছেন, ভারত সরকার তো তাকে দণ্ড দেয়নি, কিন্তু সেখানে তিনি অবস্থান করেও তিনি কিন্তু এক ধরনের দণ্ড নিয়ে যেন তিনি একেবারে ঘরের ভিতরে বা চক্ষুর অন্তরালে, পর্দার আড়ালে। এইটা হচ্ছে একটা নির্মম পরিণতি শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের যত ভুল, যত অন্যায়, তার একটা মাসুল তিনি দিচ্ছেন, কারণ কম অন্যায় অত্যাচার করেননি। এক অর্থে যে বহু মানুষের জীবন তো গেছেই, সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের রাষ্ট্রের একটা যে কাঠামো, একটা গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো, প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে চুরমার করে ফেলছেন। আজকে যে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার এত সম্মান, সেই সেনাকুঞ্জের সেই প্রতিষ্ঠান, সেনাবাহিনীকে তিনি বগলদাবা করে ফেলছেন। মনে হচ্ছে যে এটাও আর একটা পুলিশ বাহিনীর মতন, যা নির্দেশ দেবে সেই অনুযায়ী সে গুলি চালাবে। এমন ভাবে ভেঙে চুরে ওইটাকে একেবারে পুরো তার পিতা এবং তার নিজের ছবিতে ছবিতে সয়লাভ করে এমন করছে যে এই জায়গায় আর কারোর স্থান নেই, শুধুমাত্রই আওয়ামী লীগ, শুধুমাত্রই শেখ মুজিব, শুধুমাত্রই শেখ হাসিনা। একদম ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানে রূপ দিচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী। অথচ এই সেনাবাহিনীর একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে, আন্তর্জাতিক বাহিনী হিসাবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর অবস্থা যদি এই হয়, তাহলে সেখানে পুলিশ, বিজিবি, র্যাব, অন্যান্য বিচার টিচার কোনো কিছু বাদ রাখছে, তছনছ করে ফেলছে। করে আজকে একদিকে এই তছনছ করতে যে বহু মানুষ, প্রতিপক্ষের বিরোধী যারা আছে, তাদেরকে একঘরে করে দেশ থেকে বিতাড়িত করছে, আর দেশে থাকলে মামলা মোকদ্দমায় জর্জরিত করে আজকে নিজে দেশ ত্যাগ গিয়েছে। আর এখানে যারা কিছু আছে,
তারা এখন তার ফল ভোগ করছে। নিয়তি নিয়তি একেবারে চরম নিয়তির শিকার হচ্ছে আজকে শেখ হাসিনা। তার বিপরীতে দেখেন, যাকে সে ধ্বংস করতে চাচ্ছিল, যাকে একেবারে মানে নির্বাচন থেকে, রাজনীতি থেকে বিতাড়িত করে, যাকে শেষ মানে বলছে না লন্ডনে যে প্রতিদিনই তো মানে মরে মরে বলে, মরে তো না, মানে কি ধরনের আকাঙ্ক্ষা যে মরে গেলে বাঁচে, মানে নিজে হাতে তো জবাই করতে পারতেছে না, ওইটা করলে তো বদনাম, এই জন্য যাতে মানে এমন একটা অবস্থা করছে যাতে মরে যায়, এটাই ছিল তার কল্পনা। আজকে সেই বেগম খালেদা জিয়া, তিনি সুস্থ না, দেখেই বোঝা যাচ্ছে যে তিনি বয়সের ভারে নুজু, কিন্তু আজকে সম্মানের যেই চাপ, সম্মানের যেই তার উত্তাপ, সেই উত্তাপে আজকে তিনি কিন্তু সবার হলো মধ্যমণি, সবার কেন্দ্রে তিনি পরিণত হয়েছে। অথচ এরকম মানে প্রধানমন্ত্রী, তিনি তো প্রোটোকল, শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া অতীতে গেছে, প্রোটোকল অনুযায়ী তিনি পেয়েছেন। আজকে তো কোনো প্রোটোকল দরকার না। বেগম খালেদা জিয়া, তিনি বিএনপির চেয়ারপারসন, তিনি সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তারপরেও দেখেন এই বেগম খালেদা জিয়া মনে হচ্ছে যেন তিনি অলিখিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি। নরসিংদীর মাধবদী, ওখান থেকে চলে আসলো গাজীপুর বাইপাইল, সেখান থেকে এখন কোন জায়গায় ঠিক বোঝা যাচ্ছে না, বলা হচ্ছে উত্তর পূর্ব, মানে কোন জায়গায় এখনো চিহ্নিত হয়নি, কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। বলা হচ্ছে 6টার পর এই ভূমিকম্প অনুভূত হয়, তাৎক্ষণিকভাবে এর উৎপত্তি স্থল জানা যায়নি। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন যে ভূমিকম্প অনুভূত হয়েছে, কিছুক্ষণের মধ্যে মাত্রা এবং উৎপত্তি স্থল জানাচ্ছে। এর আগে আজ সকালে 10টা 36 মিনিট 12 সেকেন্ডে ঢাকা এবং আশেপাশে ভূমিকম্প হয়, ভূমিকম্প রেকর্ড হয় এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। ঢাকা থেকে 8 কিলোমিটার উত্তর পূর্বে, ঠিক জায়গাটা এখনো লোকেট হয়নি, হয়তো হয়ে যাবে, কিন্তু যাই হোক না কেন, খেয়াল করছেন ঢাকার চারিপাশে কিন্তু শুরু হয়েছে। এটা আস্তে আস্তে যদি সেই অঞ্চলেই, মানে যেই সব অঞ্চলে গুলিতে হচ্ছে, হয়তো আফটার শক কেনা যায় না, নাকি নতুন ভাবে ভূমিকম্প হচ্ছে, তো এটা যদি আস্তে আস্তে এটার মাত্রা বাড়তে থাকে, কি হবে ঢাকায় যে পরিমাণ ঘনবসতি এবং যে পরিমাণ মানে ভূমিকম্পের কোনো রকম মাথা না নিয়ে একেবারে হালকা সব স্থাপনা, এই বিশাল বিশাল যে বিল্ডিং এর, তার যেই পরিমাণ ডেপথ থাকার কথা, তার যে পরিমাণ শক্তি থাকার দরকার ভূমিকম্পকে মোকাবেলা করার জন্য, আপনারা বুঝতে পারেন 5.7। এটা অনেক উন্নত দেশের কাছে এগুলি কিছুই না। থাইল্যান্ডে হয়েছে 8-এর উপরে, কিন্তু কোনো বিল্ডিং কিন্তু হয়নি। একটা বিল্ডিং নির্মাণাধীন ছিল, ওইটা ভেঙে গেছে, তাতে কয়েকজন মারা গেছে। এছাড়া অন্য কোনো ভবনকে কিন্তু হেলাইতে পারে নাই, ফাটল দেখা দিছে। আর আমাদের 5.7-এ কয়েক সেকেন্ড হয়েছে, তাতেই অবস্থা খারাপ। এটা যদি 30 সেকেন্ড বা 1 মিনিট ধরে হইতো, কল্পনা করেন কি অবস্থা। এবং এখনো কিন্তু আমরা কিন্তু ট্রমার মধ্যে আছি, ট্রমা থেকে বেরোতে পারি না। সবসময় মনে হচ্ছে এই মনে হয় কাঁপুনি হলো, এই মনে হয় দোলনি হলো, একটা শব্দ হলে মনে হচ্ছে যেন আবার হলো। কারণ এবার আমি নিজে কানে শুনছি মাটির ভেতর থেকে কেমন যেন একটা গো গো শব্দ হয়েছে। আগে যেমন পাখিরা ছটফট করে হঠাৎ করে উঠতো, সেই ওড়ার সুযোগ হয়নি। এটা অকল্পনীয়। মানে বহু বলছে যে তাদের জীবনে, অনেক বয়স্ক মানুষও বলছে তাদের জীবনে তারা এরকমটা দেখেনি। কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত, ভয়ঙ্কর। বিভিন্ন সাক্ষাৎকারেও থাকেন। তো আজকে একটা বিশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শেখ হাসিনার অন্তর্ধান বা পালিয়ে যাওয়া, যেভাবে গেলেন, শেষ সময়ের কিছু ঘটনা আপনি নিশ্চয়ই জানেন। আজকে একটি পত্রিকা দেখছি যে এটার উপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা বলেছে যে যে পরিস্থিতিতে তিনি পালিয়ে গেলেন, এই পরিস্থিতির জন্য দায় হচ্ছে 4 জন: সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের, এবং অনেক নেতা। মানে তার কারণে, যেহেতু তারা খবর পাননি বলে তারা সরে যেতে পারেনি, অর্থাৎ দলকে
এবং দলের নেতা কর্মীদেরকে রেখে তিনি পালিয়ে গেছেন। আপনি যদি শেষ সময়ের অবস্থাটা একটু বর্ণনা করেন, আসলে এমন এই প্রেক্ষিতটা কেন তৈরি হলো এবং কি হয়েছিল, আপনি একটু যদি ঘটনাটা বলেন। অনেক ধন্যবাদ। বাংলাদেশের সাংবাদিকতার জগতের সম্মুখ সারির দেশপ্রেমিক সাংবাদিক মোস্তফা ফিরোজ, আপনাকে আমাকে যুক্ত করার জন্য আপনার অনুষ্ঠানে। দেখুন, চোর না শুনে ধর্মের কাহিনী, এই কথাটা অতি পুরাতন একটা প্রবাদ, বাংলায় প্রবাদ আছে। আপনারা এই হাসিনা একটা বিশ্বের ইতিহাসে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এবং ভবিষ্যতেও তার মতো মিথ্যাবাদী নেতা বা নেত্রী একজনও পাবেন না। তার মতো মিথ্যাবাদী, জোচ্চোর, প্রতারক, এমন সে আমার বাসায় যদি কাজের বুয়া হিসেবে তাকে রাখতে বলেন, আমি তাকে তাও রাখবো না, আমি তার কোনো যোগ্যতাই নেই। সে এই মিথ্যা কথা দিয়ে তার স্বামী অর্থাৎ ইন্ডিয়া, এটা প্রকাশ্যে তার মন্ত্রীরাও বলেছে, তার স্বামী যেভাবে বলেছে সেইভাবে কাজ করেছে, এর বাইরে সে কিছু করে না। এখন যে কথাটা ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে এবং তাদের কাছে 4 জনকে দায়ী করেছে, তারা একবারও বললো না দেশের ওই পরিস্থিতির জন্য কে দায়ী। তাদের কথাটা আপনি চিন্তা করেন, তারা কিন্তু বাংলাদেশের জন্য নিয়ে চিন্তিত না, তাদের পরিস্থিতির জন্য, আওয়ামী লীগের পরিস্থিতির জন্য তারা চিন্তিত। একটা দল কি পরিমাণ সেলফিশ, কি পরিমাণ স্বেচ্ছাচারী, কি পরিমাণ দেশবিরোধী হলে তারা এই কথা বলতে পারে। আপনি একটা কথা খেয়াল করবেন ফিরোজ ভাই, তারা কিন্তু একটা চেতনা বানাইছে নিজেরা, চেতনা, স্বাধীনতার চেতনা। এই যে চেতনা কথাটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। কেননা তারা কিন্তু কেউ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। আপনি দেখতে পারবেন আওয়ামী লীগের একজন লোক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আপনি নাম বলেন, বীরত্বপূর্ণ খেতাব পেয়েছে, একজনের নাম বলেন, পাবেন না। এই জন্য তারা যেহেতু যুদ্ধ করেন, এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই দেশের জনগণ। এই ক্রেডিটটা যেহেতু তাদের, সেই ক্রেডিটের সাথে তাদের কোনো সংযুক্তি নাই, তাদের কোনো পার্টিসিপেশন নাই, সেজন্য তারা পুরো ক্রেডিটটা দিয়ে দেয় ইন্ডিয়াকে। ইন্ডিয়া দেশ স্বাধীন করে দিয়েছে। আপনি জিনিসটা বুঝতে চেষ্টা করেন, এটা কিন্তু এইখানে একটা রসায়নের বিষয় আছে। যুদ্ধ 9 মাস করলো বাংলাদেশ সেনাবাহিনী, স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, 11টা সেক্টরের 17 জন সেক্টর কমান্ডার যুদ্ধ করেছে, জেনারেল ওসমানীর নেতৃত্বে, কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানী। এই যে 9 মাস যুদ্ধ করলো, ইন্ডিয়া যখন দেখলো যে পুরো যুদ্ধটার ক্রেডিট বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যাবে, ঠিক লাস্ট মোমেন্টে, তখন কিন্তু একেবারে ধার প্রান্তে, আর 1 মাস পরে পাকিস্তান আর্মি পায়ে ধরে সারেন্ডার করে আমাদের কাছে দেশটা হ্যান্ড ওভার করতো। এই সময়ে বিনা যুদ্ধে তারা মেদিনী জয় করলো। এখন আসেন আপনার যে প্রশ্নটা আসে, এই হাসিনা এবং তার দল, এই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা হলো এই দলটি এবং লীগ নামক যত অঙ্গ সংগঠন আছে, এটা প্রতিষ্ঠিত করেছে ইন্ডিয়ান অর্থায়নে। অর্থাৎ 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ার অর্থায়নে ছাত্রলীগ নামক দলটি তৈরি হয় এবং এই দলটি একটা সন্ত্রাসী দল হিসেবে, এটার কাজই হলো বড় বড় রামদা, বড় বড় কিরিচ, এই হাতিয়ার ছাড়া এরা কিছু, প্রত্যেকের হাতে হাতিয়ার এই দলটি। এবং তারা এই দেশকে শাসন করার জন্য, শোষণ করার জন্য, ধ্বংস করার জন্য, তিলে তিলে ধ্বংস করে দিয়ে এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে তৈরি করেছে ইন্ডিয়া। আর হাসিনা হলো সেই দলের অথবা সেই গ্রুপের একজন সন্ত্রাসী, ঢাকুলা, অথবা বলেন, অনেকে বলে মাফিয়া, অনেকে অনেক নামে আখ্যায়িত করেন। আসলে তার নামের কোনো শেষ নাই, পৃথিবীর যত নেগেটিভ নাম আছে তারা দিতে পারেন আপনি। সেই হাসিনা নিজে শুধু পতন হয় নাই, সে যে প্রায় বলতো আমি মৃত্যুকে ভয় করি না, আমি পালিয়ে যাব না কোনোদিন দেশ থেকে। আপনি কি এই কথা করতে পারেন? আপনি তো সাংবাদিক মানুষ, আপনার মুখস্থ থাকার কথা, আমি ছেড়ে যাব না, কখনো পালিয়ে যাব না, এই মাটিতে আমি মরব। তাহলে ওই চোর, তুই যে 153টা সুটকেস আগেই রেডি করে রাখলি সোনা আর ডলার দিয়ে, এবং তা আগেই কার্গো বিমানে উঠিয়ে তুমি চোরের মতো পালায় চলে গেলা, তুমি এমন একটা দলের বিমান ছিল না তো, আমরা যেটা দেখছিলাম প্রথমে হেলিকপ্টার, তারপরে মানে আগরতলা গেল, আগরতলা থেকে কার্গো বিমানে গেল।
আমি জিনিসটা বলি আপনাকে, এই প্রসেসটা বলি। প্রসেসটা হ্যাঁ, হলো যখন আর্মি বললো যে এনাফ ইজ এনাফ, আমরা যে তাকে, তার আর উপায় নেই। কেননা যে না, কোনো দেশ, তাহলে 4 তারিখে যদি তাকে এই কথা বলে থাকে, তাহলে 4 তারিখ থেকে 5 তারিখে তিনি গেলেন, তার মাঝখানে তিনি সব নেতাদেরকে বললেন না কেন যে মানে তোমরা Yes, তোমাদের। এইটাই হলো তার কথা। ইন্ডিয়ান আরেকটা সাংবাদিকের আপনি সাক্ষাৎকার দেখছেন কিনা, একটা লোকের, আমি ভিডিওটা পাচ্ছি না, প্রায় 10 মিনিটের উপর একটা ভিডিও আছে ইন্ডিয়ার এক সাংবাদিকের, যে একজন নেত্রী কিভাবে তার দলকে ফেলে রেখে, দলের এই লক্ষ লক্ষ কর্মীকে ফেলে রেখে কিভাবে পলায়ন করে। তার কোয়ালিটি, তার যে কোনো কোয়ালিটি নাই, একটা যে কোয়ালিটি লেস মহিলা একটা। আচ্ছা ভাই, ফেরোজ ভাই, আপনি জানি না আপনি বঙ্গভবনে কখনো গেছেন কিনা, তার সাংবাদিক সম্মেলনে অ্যাটেন্ড করছেন কিনা। এইটা কি কোনো মহিলা কোনো কথা বলতে পারে? সে কি বলে না বলে, বন্যার উপরে, বন্যা আসলে তো ভালোই হয়, বন্যা আমাদের পরবর্তীতেই হয়, এই যে পাগল একটা। তারপরে কাঁঠাল দিয়ে আপনারই বানাইতে বললো, কি বললো, ওই মানুষের কাঁঠাল, বদলে কাঁঠাল। হ্যাঁ। তারপরে আবার যখন পেঁয়াজের হলো দিয়ে, কুমড়া। কুমড়া দিয়ে, এই যে পাগল ছাগল একটা, এই এই একটা ম্যাট, এই ম্যাট কাউকে। আচ্ছা, তারপরে কি হলো বলেন, তারপরে কি তারপরে হলো? তারপরে হ্যাঁ। সে দেখলো তো উপায় না, এটা কিন্তু বাইরের জগৎ জানতো না, এই জিনিসগুলো আচ্ছা। আওয়ামী লীগের লোকেরাও জানতো না। এর মধ্যে সে প্রস্তুতি নিয়ে ফেলছে সব, এবং তার অনুগত যারা আছে, তার কিন্তু অনুগত অনেক, কেননা তাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিছে, এবং সে জানতো পরিস্থিতিতে তারা তাকে সাহায্য করবে। এবং এই সুটকেস টুসকেস ভর্তি রেডি করে রাখছে, রেডি করে এইগুলা আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আগের ইয়েতে। ঠিক আছে, আপনাকে বলি, এই ভুল বলে যে ইন্ডিয়া থেকে কার্গো বিমানে যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। প্রথমে তার বাসা থেকে সে হেলিকপ্টারে উঠেছে, হ্যাঁ, এই গণভবন থেকে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। হেলিকপ্টারে উঠেছে, এর আগেই গাড়ি দিয়ে এই সুটকেস গুলো এয়ারপোর্টের, আমাদের আশাই, আমাদের এর নাম ছিল বঙ্গবন্ধু বেস, এয়ার বেস, হুম, হুম, হুম। বঙ্গবন্ধু এয়ার বেস, আই মাইন্ড ইউ। বঙ্গবন্ধু আইএসএসবির একটা জায়গা আছে, আপনি চিনেন কিনা, আইএসএসবি সেন্টার, যেখানে এটা হলো তেজগাঁ এখানে। তেজগানা, তেজগানা। আচ্ছা। এটা হলো, সে গণভবন থেকে সরাসরি গাড়িতে যা, ইয়াতে কি জানি বলে, হেলিকপ্টারে উঠে গণভবন হুম। থেকে, আচ্ছা, গণভবন আচ্ছা, আচ্ছা। থেকে হেলিকপ্টারে উঠে সে গিয়ে নামে এই ইয়াতে, এই বঙ্গবন্ধু এয়ারবেজে, আচ্ছা, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, আচ্ছা। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। আর আমাদের ক্যান্টনমেন্টের উত্তরে, একদম উত্তর পাশে, আপনি আইসিডি সেন্টার চিনেন কিনা জানি না, আমাদের সিএমএস পার হইলেন, সিএমএস আচ্ছা, পার আচ্ছা, হয়ে একেবারে সর্বশেষ প্রান্তে একটা এয়ারবেজ আছে আমাদের। এটা হলো আচ্ছা। একেবারে এয়ারপোর্টের সংলগ্ন, এয়ারপোর্টের সাথে একই একই বাউন্ডারির ভিতরে। হ্যাঁ, ওইখানে কার্গো প্লেন, ওইখানে কার্গো প্লেন নামতে পারে, পারে, সবকিছু করতে পারে। হ্যাঁ, তো ওইখানে নামার পরে পাশেই ছিল কার্গো প্লেন, বুঝছেন, ওই কার্গো প্লেনে তাকে উঠায় দেওয়া হলো। কার্গো প্লেনে ও গেছে সে, কার্গো প্লেনে, এই কার্গো আচ্ছা, প্লেনে আচ্ছা। উঠেছে আগেই, তার সুটকেস টুটকেস সব এখানে উত্তোলন করা হয়েছিল, এবং সেখান থেকে সে সে পলায়ন করে। সে এত বড় দুর্দান্ত নেত্রী, তার দলের চেলা তাহলে চামুন্ডা। কি সে বঙ্গভবনে যায়নি, হেলিকপ্টার নিয়ে ওখানে যে পদত্যাগ করে আসেনি? না 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 না, ওইখানে ওইখানে সময় তো পায় নাই, এগুলো কোনো সময় পায়নি, পাইছে নাকি, আচ্ছা, এই আচ্ছা, সময় আচ্ছা। তো পায় নাই। আর তাহলে সেই সময় কি 3 বাহিনী প্রধান ছিলেন না 5 তারিখে সকালে? 5 তারিখে সকালে 3 বাহিনী প্রধান তো এখানে জানি নেই, 5 তারিখে তো জানি নেই। না না তাহলে না, কারা, ওখানে এসএসসিপি বললো যে 45 মিনিট সময় আছে, আপনি তাড়াতাড়ি গোছাই নেন? ওই তো, ওই 5 তারিখে যখন দেখলো সিনারিও ইজ ভেরি ব্যাড, আপনি তো হয়তো, আমি তো তখন ওই সময়ে ইয়েতে আছি 5 তারিখে, তখন আমি সকালে গেলাম শহীদ মিনারে, শহীদ হুম, মিনারে হুম, হুম, ছাত্রদের হুম, সাথে মিশে গেলাম, যে হুম, ওদেরকে হুম, নিয়ে, ওরা, ওদের সাথেই আমি, চতুর্দিক থেকে কিন্তু গণভবনে দখল করার একটা পরিকল্পনা আমাদের সবারই ছিল, যে হুম, গণভবন হুম, হুম, দখল করবো, গণভবনে গিয়ে তাকে ধরে ফেলবো। তো সে তো এগুলো তার তার লোকেরা তো তাকে জানাচ্ছে, ডেভেলপমেন্টটা হুম, জানাচ্ছে। আর আর্মিও জনগণের সাথে মিশে গেছে, কারণ আর্মি তো এই জনগণের আর্মি। এই দুই হুম, চারটা হুম, হুম, দুরাচারের জন্য কি আর্মি নাকি, ওই চোর হুম, হুম, বাটপারের জন্য আর্মি নাকি? এই হুম, হুম। জনগণের আর্মি যখন জনগণের পক্ষে চলে গেছে, হাসিনার 14 গোষ্ঠীও তো, আর হাসিনা হলে এমন একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটা গোপালী গোষ্ঠী, তারা এই বাংলাদেশের পক্ষে কোনো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে দেখাইতে পারবেন না, উদাহরণ দেখাইতে পারবেন না। এই তাহলে কি তাদের,
আপনার কি মনে হয় যে ওই 4 জনের কারণেই কি সে খুব বেশি মানে বাস্তব অবস্থা সে জানতে পারে নাই, সেই কারণেই খুব না, অ্যাগ্রেসিভ এটা হয়ে ভুল উঠলো? কথা, এটা মিথ্যা কথা, আচ্ছা এটা মিথ্যা। সে আচ্ছা আচ্ছা, কখনো চিন্তা করে না যে আর্মি তার ইয়ার বাইরে যাবে। বিপক্ষে সে যাবে, আচ্ছা কখনো আচ্ছা। চিন্তা করে নাই যে আর্মি তার বিপক্ষে চলে যাবে। আরেকটা জিনিস আপনাকে বলি, হুম হুম, 157টা পাসপোর্ট জমা হয়েছিল এই প্রধানমন্ত্রীর অফিসে, এই যে আচ্ছা, পুরাতন পার্লামেন্ট ভবন যেটা, হ্যাঁ। এই হ্যাঁ, আওয়ামী লীগের নেতা নেত্রীরা 157টা পাসপোর্ট তাদের জমা দিয়েছে যাতে একসাথে হাসিনার সাথে চলে যেতে পারে প্লেনে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। তো যখন অবস্থা খারাপ, যার কাছে ওই দিয়েছিল ওই সেক্রেটারি, কি নাম ভুলে গেলাম, সে ওই পাসপোর্ট নিয়ে সব নিয়ে সে বাইকে গেছে। ওই পাসপোর্ট আর 157টা পায় নাই যারা যারা পাসপোর্ট জমা দিয়েছিল। এই 157 জনের কিন্তু কোনো পাসপোর্ট নাই, হ্যাঁ। হ্যাঁ, মাইন্ড ইউ, এই 157 জনের পাসপোর্ট, আর তাদের তো দেশ হইলো, প্রকৃত দেশ হইলো আওয়ামী লীগের, আসল দেশ হলো ইন্ডিয়া, আসল দেশ হলো ইন্ডিয়া। মানে এবং কোন ইন্ডিয়া রকম তাদের ওখানে যাইতে পারলেই হয়েছে। হ্যাঁ, ওই ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করবে এখন, যত আকাম টুকাম করার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট তারা ব্যবহার করবে। এবং হুম হুম এই হুম। ইন্ডিয়া দেশটা কখনো বাংলাদেশের কোনো কালেই বন্ধু ছিল না, কোনো কালেই হুম। না। এই যে আমরা তাহলে কি রবীন্দ্র রবীন্দ্র আপনার বলি, কি ধারণা যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন স্থল মানে অবৈধ পথ দিয়ে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে এবং এখন তারা ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে হয়তো অন্য কোথাও যাবে টাবে? অনেকে চলে গেছে, শত শত না হাজার হাজার চলে গেছে, হাজার হাজার চলে আচ্ছা। গেছে। এই যে পুলিশের অত চোর বাটপার যেগুলো আছে চলে গেছে, হুম হ্যাঁ। ওই আখাউড়া দিয়ে, এরা তো আর হুম প্রপার হুম বর্ডার হুম। দিয়ে যায় না, প্রপার যেখানে আমাদের বন্দর আছে সেখান দিয়ে যায় না। তারা ওই আচ্ছা আচ্ছা। ওই ইন্ডিয়াই পথ করে দিয়েছে তাদেরকে নেওয়ার জন্য, তাদের সাথে তো ইন্ডিয়ার হট কানেকশন, ওয়ান টু ওয়ান হুম হুম কানেকশন। হুম আর ইন্ডিয়ান এমবেসি যেটা আছে, আসলে এটা ইন্ডিয়ান এমবেসি বলি না আমি, এটা হলো রয়্যাল হেডকোয়ার্টার, রয়্যাল হুম হেডকোয়ার্টার। হুম তো যেটা আমি বলতে চাচ্ছি ফিরোজ ভাই, এমন একটা দল যে দলের কোনো নৈতিক আদর্শ নাই, কোনো মোরাল ক্যারেক্টার নাই, ছোট থেকে বড় তারা একটাই শিখছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমি হুম হাসিনাকে 1996 1997 সালের 28শে ডিসেম্বর, তখন সে প্রধানমন্ত্রী হয়েছে হুম বাংলাদেশের, হুম তখন একটা সমাবেশে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি তখন মেজর, হ্যাঁ, আমাদের মিরপুর ডিএ ক্যান্টনমেন্ট আছে না, এখানে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ আছে, সেখানে সে আমাদেরকেও বক্তৃতা দিতে আসছে, 21 শতাব্দীতে বাংলাদেশ। তো সেখানে তো 3 বাহিনীর প্রধানমন্ত্রী পরিষদের সবাই ছিল, প্রধানমন্ত্রী যেহেতু আসছেন। তো তাকে হুম আমি 3টা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন ছিল দেশ সম্পর্কে, আর একটা ছিল আর্মি হুম হুম সম্পর্কে। 2টা প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল যে, হুম হুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতায় আসার পর পর দেশকে আপনার একটা বিশেষ গোষ্ঠী স্বাধীনতার হুম পক্ষ এবং বিপক্ষ বলে 2 ভাগে বিভক্ত করার প্রচারণা চালিয়ে যাচ্ছে, দেশকে বিভক্ত করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা আপনার বক্তৃতায় যেটা শুনেছি, আপনি বললেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন। তো সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য আপনার বাবার স্বপ্ন, উনি তো দেশকে ঐক্যবদ্ধ করার জন্য বাকশাল করেছিলেন, ঐক্যবদ্ধ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এখন 28 বছর পরে আপনার দলই সেটা উস্কে দিয়ে 2 ভাগে বিভক্ত করার জন্য স্বাধীনতার পক্ষ বিপক্ষ 2 গ্রুপ বানাচ্ছে। আপনি কিভাবে আপনি সোনার বাংলা সফল করবেন? আর 28 বছর পরে স্বাধীনতার বিপক্ষ বলে কোনো শক্তি আছে কিনা, এটা আমাকে কাইন্ডলি বলতে হবে আপনাকে। তো উনি উত্তর দিলেন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ওই টেবিলে একটা থাকে না, পেপার ওয়েট নাড়া দিয়ে উনি কিন্তু একটু ছেলেমি টাইপ একটা আর কি, যে নাড়াচ্ছেও, আপনি ঠিকই বলেছেন, স্বাধীনতার বিপক্ষ বলতে কেউ নাই, এটা একটা স্ট্যান্ডবাজি মাত্র। ফিরোজ ভাই, আমি কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে কথা বলছি, আপনি যদি হুম এটা হুম রেকর্ডে না পান তাহলে আমার শাস্তি হবে। আর এরকম এখনো হাজার হাজার সাক্ষী আছে যে আমি বলেছি এই কথা। তো এইটা হলো তার উত্তর। ছাত্র রাজনীতির তার সম্পর্কে জিজ্ঞেস করলাম, মাননীয় প্রধানমন্ত্রী, তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, মনে আছে আপনার? শাহাবুদ্দিন হুম 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 হুম। শাহাবুদ্দিন আহমেদ বারবার ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য বলতেছিলেন, হুম। কিন্তু মনে আছে কিনা? তা হ্যাঁ আমি হ্যাঁ বললাম মানে যে ছাত্র রাজনীতি যেটা এই দেশের কোনো প্রয়োজন নাই, কেন তা হুম পাকিস্তানের হুম বলে প্রয়োজন ছিল স্বাধিকার হুম আন্দোলনের জন্য। হুম কিন্তু আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে দাবি আদায় করার জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন আছে নাকি? আপনার ছাত্র রাজনীতি দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই, নারী ধর্ষণ থেকে শুরু করে হুম সবই হুম হচ্ছে, এই ছাত্র রাজনীতি বন্ধ হুম করছেন না কেন? তার উত্তরটা ছিল, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি এত বেশি ছাত্র রাজনীতি করেছি যে আমি কিভাবে ছাত্র রাজনীতি বন্ধ করব?
তবে প্রেসিডেন্ট আমাকে কোনো এক্সিকিউটিভ আদেশ দেয় নাই, এই জন্য আমি বন্ধ করতে পারছি না। এই হলো হাসিনা। দেখেন, একটা প্রতারণা, একটা প্রতারক, মিথ্যুক, একটা কোনো দলের প্রতি কোনো ভালোবাসা নাই। যতই আওয়ামী লীগেরা চিৎকার করুক, তার যে কোথায় গেল, সেলিম কই, শেখ সেলিম কই গেল, তার 14 গোষ্ঠী কই গেল? এই যে তারাও কিন্তু তারপরে তার পরিবার পরিজনেরই তো 40-42 জন হচ্ছে এমপি, কোথায় এমপি। তারা? তো মনেস্টার যারা তৈরি করেছে, যেগুলো তৈরি করেছে, হাজারিকে, যে জয়নাল হাজারি তো এই আওয়ামী লীগের এক মনস্টার। তারপরে যে আপনার নারায়ণগঞ্জে যে 2-3টা শামীম ওসমান, কি ওসমান, তাদের কথা, তাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ আপনি একবারও চিন্তা করছেন? যেমন দেশটা তাদের একেবারে পৈতৃক সম্পত্তি হলো, তো এইভাবে ধ্বংস করে না রে ভাই। আপনি কি আপনার বাবার টাকা উড়াই দিবেন? বাবার ভাই, আপনার কাছ থেকে আসলে অনেক কথা জমা আছে, আমি একদিনে আর শেষ করবো না। আমি একটা প্রাসঙ্গিক বিষয় নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম যারা বাংলাদেশ বিনির্মাণ করবেন, এই কথাগুলো তাদের জানানোর দরকার। এবং আপনার যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন যে শি ইজ ফিনিশড, অর্থাৎ শেষ। আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে, অর্থাৎ শেখ হাসিনা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে মানে কিছু নেই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতন না। শেখ হাসিনার এবং আওয়ামী লীগের এখন রাজনীতি নিয়ে সত্যি একটা গবেষণার বিষয়, যে এই অবস্থায় বিশ্বের কোন কোন রাজনীতি ফিরে আসতে পেরেছে, আবার বিশ্বের হয়তো কোনো কোনো রাজনীতি তার বাস্তবতা একরকম, বাংলাদেশের রাজনীতি এবং বাস্তবতা কেমন সেটার উপর অনেকখানি নির্ভর করে। একসময় সত্যি আওয়ামী লীগ শেষ হয়ে গেছিল, পরে বাংলাদেশের এই ক্ষমতাসীন যারা, তাদের বদন্যতায় বা দয়ায় বা তাদের উদারতায় ফিরে এসছে। সেটা হলো প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ঘরোয়া রাজনীতি, তারপরে আবার ফিরে আসার সুযোগ পেয়েছে। কিন্তু রাজনীতি তো এক জায়গায় থেমে থাকেনি, পাল্টা পাল্টি এবং এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করতে করতে সেই যুদ্ধটা এমন ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে, যেটা অনেকটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের মতন এক ধরনের যুদ্ধ। যেই যুদ্ধে একদিকে ছিল তৎকালীন সেই পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ সবাই এক কাতারে, আরেকদিকে ছিল হচ্ছে জনতা। এই জন্য আমি বলি যে ওই সময় জনতার বিক্ষোভের আগুনে যারা ছাই হয়ে গেছে, যারা শেষ হয়ে গেছে, তাদের বিচার আসলে হবে না। তারা যদি বলে যে আমি বিচার চাই, আমি কেন বললাম না, তুমি যুদ্ধ করছো, তুমি বেআইনি ভাবে যুদ্ধ করছো, জনতার বুকে গুলি চালাইছো, জনতা তোমাকে পরাস্ত করেছে, সুতরাং তোমার বিচার হবে না। এখানে বিজয়ীদের কখনো বিচার হয় না। যাই হোক, সেটা আর একটা আলোচনা। এখন শেখ হাসিনা হচ্ছে সেই পরাজিত শক্তির প্রতিভূ। টিকতে না পারে, যেমন অন্যরা যুদ্ধে টিকতে না পারে পালিয়ে যায় বা শেষ হয়ে যায়, শেখ হাসিনা যুদ্ধ করে জীবনটা নিয়ে পালিয়েছে দিল্লিতে। সে রাজনীতিতে ব্যাক করবে কিভাবে? তাহলে এখনকার রাজনৈতিক শক্তি কি নির্মূল হয়ে যাবে? সেভাবে না, রাজনীতি পরিবর্তন হবে। কারণ একটা ভিন্ন রাজনীতিতে ঢুকছে বাংলাদেশ। সেই রাজনীতিতে বিএনপি জামাত মুখোমুখি, এই মুখোমুখি কম্বিনেশনে কিন্তু অনেকে আস্তে আস্তে ঢুকবে। জামাত যদি ক্ষমতায় আসে, তখন রাজনীতির অন্য একটা মেরুকরণ করবে। সেই মেরুকরণে বলা যায় না যে বিএনপির সাথে আওয়ামী লীগের ঐক্য হয়ে যেতে পারে, জাতীয় পার্টি সহ অন্যান্য শক্তির ঐক্য হয়ে যেতে পারে। আবার বিএনপি যদি ক্ষমতায় যায়, তখন জামাত আবার সেই রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য সে হয়তো ইনভাইট করতে পারে আওয়ামী লীগকে, আসো লড়াই করি। সবকিছুই নির্ভর করতেছে যে কোন রাজনীতির দিকে আমরা যাব। আমরা যদি পাল্টাপাল্টি ওই রাজনীতির দিকে যাই, যেটা গত 15 বছর বা তার আগে চর্চা হয়েছে, তাহলে কিন্তু আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি অনেক শক্তি আসবে। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিটা যদি প্রতিষ্ঠিত হয় এইবার আবারও বলি, যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা যদি প্রতিষ্ঠিত হয়, যদি এক পক্ষ আর এক পক্ষকে নির্মূল না করে যুক্তি তর্কের মাধ্যমে রাজনীতিটা এগোতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগের স্থান নাই। আমি আবারও বলি, দায়িত্ব নিয়ে বলছি,
যদি এই রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশে অবস্থিত যে রাজনৈতিক শক্তি, সেই শক্তি যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর এক অংশ সরকারি আর এক অংশ বিরোধী, এই দুই অংশের পারস্পরিক আচরণের উপর নির্ভর করবে আওয়ামী লীগ এবং তার সঙ্গীরা ফিরবে কি ফিরবে না। যদি দুই পক্ষই অর্থাৎ সরকার তার অবস্থান, ক্ষমতাসীনরা তার অবস্থান থেকে যদি আওয়ামী লীগ বিরোধী হয়, যদি বিরোধীরা তার অবস্থান থেকে যদি তারা মতপার্থক্য, শাসকদের সাথে মতপার্থক্য সত্ত্বেও যদি তারা আওয়ামী লীগ বিরোধী হয়, তাহলে আপোষের সম্ভাবনা কম। এখানে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে আপনাকে হিসাব করতে হবে ভারতও। ফলে জামাত যদি বিরোধী দলে থাকে, তাহলে জামাত কি আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে আওয়ামী লীগ এবং ভারতকে বাংলাদেশে ইন করার রাস্তা তৈরি করে দেবে? না, দেবে না। বিএনপি যদি বিরোধী দলে থাকে, তাহলে কি বিএনপিও ঐক্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে ইন করার মানে রাস্তা তৈরি করে দেবে? করবে না। কিন্তু কখন করবে? যদি বিএনপি এবং জামাত রাজনীতির যদি তিক্ততা চরমে, আবার সেই এক পক্ষ আর এক পক্ষকে ধ্বংস করার যদি উপক্রম হয়, তেমন রাজনৈতিক পর্যায়ে যদি নিয়ে যায়, যেটা 15 বছরে কি হয়েছে, আওয়ামী লীগ চেষ্টা করছে টিকে থাকার জন্য যেভাবে হোক না কেন ভারতকে দিয়ে, ভারতকে সাথে রেখে প্রতিপক্ষকে শেষ করে দাও। আর বিএনপি এবং তার সঙ্গীরা কি চাইছে, যে পশ্চিমা শক্তিকে নিয়ে আসো, পারলে আমেরিকা মানে সৈন্য ঢোকা, কিন্তু তারপরে আমরা বাঁচতে চাই এবং এদের হাত থেকে রক্ষা পেতে চাই। এইটাই ছিল রাজনীতি। খেয়াল করেন, ওই রাজনীতিটা আবার ফিরবে কিনা নির্ভর করবে বিএনপি এবং জামাতের উপর, আর তার উপরেই নির্ভর করবে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ফিরবে কিনা তার ভবিষ্যতের উপর। সুতরাং আজকে এখনই হিসাব করে বলে দেওয়া যায় না যে শি ইজ ফিনিশড, অর্থাৎ শেখ হাসিনা ফিনিশড না। নির্ভর করবে, আবারও বলি, বিএনপি এবং জামাতের উপর। এখন রাজনীতিটা আবার সেই আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন হচ্ছে জামাত বিএনপি। এই জামাত বিএনপির এই মিথস্ক্রিয়া কোন দিকে ধাবিত হবে তার উপর নির্ভর করবে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না। আর একটা হইতে পারে, যেটা আগেই বলেছি, যদি একটা সামরিক অভ্যুত্থান ঘটায় দেয় ভারত, কোনোভাবে আগ্রাসন চালায়, সেটা একটা ডিজাস্টার, এটার সম্ভাবনা কম। আর গণঅভ্যুত্থান যদি হয়, গণঅভ্যুত্থানের সম্ভাবনা আমি আর দেখি না যে আওয়ামী লীগের পক্ষে এই সরকারের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কোনো গণঅভ্যুত্থান সংঘটিত হবে। আপাতত মানে বড় ধরনের কোনো ডিজাস্টার না করলে হবে না। ফলে সম্ভাবনা একটাই, আমি বললাম যে শেখ হাসিনা ফিনিশড বা আরো সমালোচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি হচ্ছে যে পিআরের কথা বলে এখন সুর নরম করে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 2 নম্বর হচ্ছে গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি বা কিছু করেনি। কথাটা এক অর্থে সত্য, আবার অন্য দিক থেকে জামাতের পয়েন্ট অফ ভিউ থেকে আবার কথাটা সঠিক না। আবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেয়াল করেন, প্রায় প্রতিদিনই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, সব নেতাই জামাতের সমালোচনা করছে। কেন করছে? আপনাদেরকে বললাম যে এখন থেকে ধরেন আরো 6 মাস আগেও জামাত কোনো ইস্যু ছিল না বিএনপির সামনে। বিএনপির যে অবস্থাটা ছিল, সেই অবস্থায় জামাত কোনো ফ্যাক্টর ছিল না। কিন্তু এখন বিএনপি টের পাচ্ছে জামাত একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। নিজেদের দলীয় কোন্দল আর একটা হলো জামাতের জনসমর্থন মিলে এখন আমি আবারও বলি, জামাত আস্তে আস্তে গলা পর্যন্ত এখন হয়তো নাকের ডগা এসে ঠেকছে। এই কারণে জামাতকে এখন টার্গেট করতে হচ্ছে। এই নির্বাচনে প্রবল প্রতিপক্ষ জামাত। জামাত অনেকগুলো সুবিধা পাইছে, সেটা হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে যে আভ্যন্তরীণ কোন্দল বিবাদ, তার একটা সুযোগ। আরেকটা হলো জামাত ঐক্যবদ্ধ, তার একক, তার কোনো বিদ্রোহী কোনো নেই, প্রার্থী নেই বা কোনো সদস্য নেই যে জামাতের প্রার্থীকে চ্যালেঞ্জ করছে।
ফলে জামাতের সমস্ত নেতাকর্মীরা একটা, জামাতের একটা সমস্যা হলো এই যে জামাত ক্যাডার ভিত্তিক দল, তার একটা নির্দিষ্ট ক্যাডারের বাইরে আর পাবলিকলি যাইতে পারে না, কিন্তু সেটা বোধহয় এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। মাস লেভেলে, একদম তৃণমূল লেভেলে, সাধারণ মানুষের লেভেলে ঢুকে যাচ্ছে। আবার বাড়ি বাড়ি মেয়েদের ঘরের মধ্যে ঢুকে পড়ছে জামাতের নারী কর্মীরা, অসংখ্য নারী কর্মী। তারা ইসলাম, তার দুঃখ দুর্দশা, এটার থেকে মুক্তি, যে ধর্ম এবং সেই ধর্মের সাথে জামাত ইসলামীর একটা সম্পর্ক আছে, এটাকে তারা ট্যাগ করে এমন একটা অবস্থা তৈরি করছে যেটা বিএনপির ঘরের ভোটটা তারা টেনে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ আবার মনে করে যে বিএনপি আসলে বিপদ, কিন্তু জামাত তুলনামূলকভাবে কম বিপদ, জামাতকে ঠেলা দিয়ে মানে ক্ষমতাচ্যুত করা যাবে। জামাত ক্ষমতা আসলে বিএনপি আর আওয়ামী লীগের একটা অলিখিত ঐক্য হয়ে যাবে। ফলে আপাতত জামাত হয়তো ক্ষমতা গেলেই মানে রক্ষা। আবার আরেকটা অংশ মনে করে যে জামাত সৎ, তাদের বিরুদ্ধে তেমন ব্যাপক হারে দুর্নীতি, দখলবাজি, এই সমস্ত অভিযোগ নেই। এই সমস্ত একটা বিবেচনা আছে, কিন্তু শেষ খেলা তো এখনো মানে কি শুরু হয়নি বলা যাবে না। এখনো বেগম খালেদা জিয়া, তারেক রহমান নির্বাচনী মাঠে আসেনি। ফলে তারা যখন মাঠে আসবে, সরগরম করবে, তখন পরিস্থিতি ভিন্ন হবে। পিআর নিয়ে জামাত শুরু থেকে একটা ভুল লাইনে অগ্রসর হয়েছে, এটা সমর্থন পাওয়ার যোগ্য না। কারণ বাংলাদেশের যে সিস্টেমে, এই সিস্টেমে উচ্চ কক্ষে ঠিক আছে, কিন্তু নিম্ন কক্ষে আপনি পিআর দিলে সরকার গঠন করাটাই কঠিন হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এটা একটা মানে শক্তিশালী কোনো সরকার না হলে দেশ চালাতে পারবে না, এটা অযৌক্তিক। আর গত 10 বছরে যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা সত্য। গত 10 বছরে তারা আসলে দৃশ্যমান ছিল না, তারা কৌশলে নিচের লেভেলে তারা কাজ করছে। বিভিন্ন মসজিদকে, বিভিন্ন ধর্মীয় অবকাঠামোকে ধরে তারা ধীরে 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 কাজ করছে। তারা আর সরাসরি মুখোমুখি কোনো আন্দোলনে যায়নি, যেটা বিএনপি করতে করতে 28 অক্টোবর মনে করেন বিশাল একটা শোডাউন। ওই পাশে জামাত করতেছে শান্তিপূর্ণভাবে, আর এইদিকে বিএনপির সাথে ফাইট হচ্ছে। তাহলে এক ধরনের আপোষ, এক ধরনের কি বলে আত্মরক্ষামূলক কর্মসূচি দেখেছে, কিন্তু বিএনপি কিন্তু ফাইট দিয়ে গেছে। ফাইট দিতে দিতে মানে এই ফাইটটা যদি না থাকতো বিএনপির, তাহলে আর শেখ হাসিনার সামনে কোনো বাধা ছিল না। তো সেই অর্থে ঠিক আছে যে জামাত গত 10 বছরে, প্রথম 5 বছরে তারা অ্যাক্টিভ ছিল, কিন্তু মানে 15-16 মানে মৃত্যুদণ্ডগুলো মোটামুটি যখন কার্যকর হয়ে যায় 14, 15, 16, তারপরে আস্তে আস্তে তারা অন্য কৌশলে তারা ভিতরে ভিতরে কাজ করছে, যার জন্য হঠাৎ করে তাদের উত্থান ঘটছে। ছাত্রলীগের মধ্য দিয়ে শিবির, আর জামাতেরও যারা একদম নিষ্ক্রিয় ছিল বা বিভিন্ন দলের মধ্যে একটা মোটামুটি অবস্থায়। দলের মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে বলুক তারা। একটা কঠিন প্রশ্ন। আর হচ্ছেন ফজলুর রহমান, খুবই আলোচিত ব্যক্তি কিশোরগঞ্জের, তিনি বলছেন জামাত সরকার গঠন করলে আমি বিষ খাবো। মানে চিন্তা করেন যে কি পরিমাণ একটা বিরোধী একটি অবস্থানে চলে গেছে বিএনপি, যে তীব্র সমালোচনা। তবে এই সমালোচনাটা হয়তো স্বাভাবিক, কারণ যেহেতু রাজনীতির মাঠে এখন জামাত ছাড়া অন্য কোনো প্রতিপক্ষ নেই বিএনপির সামনে, আর জামাতও যেহেতু লড়ছে এবং বেশ ভালোভাবেই হয়তো তারা কোমর বেঁধে লড়াই শুরু করেছে, সেই কারণেই এই আলোচনাগুলো আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক তারা, দেখিয়ে দিক কোথায় আছে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। তিনি বলছেন এই কথাগুলো আমি এই জন্য বলছি যে এইগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কথাগুলো বলছে সবাই, এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত। তো স্বাভাবিকভাবে যেই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়, বিএনপি বলছে, অনেকেই বলছে আরো, যে জামাতের টিকিট কাটলে এটা জান্নাতের টিকিট কাটা হবে, তো কোথায় আছে বলুক তারা, সেই টিকিট কোথায় আছে সে বলুক তারা। এটা মূল বিষয়টা হচ্ছে যাতে ধর্ম নিয়ে জামাত রাজনীতি না করে, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। আর এই কথাগুলো হয়তো এমন একটা হয়তো কখনো এসছে সামনে
যার ফলে অনেকেই কিন্তু এখন এই আলোচনাটা করছে যে সাধারণের মধ্যে যে প্রচার বিএনপির জামাতের পক্ষ থেকে যে জামাতে টিকিট কাটলে জানাতে টিকিট কাটা হবে, এটার ভিত্তিটাকে এটা জানতে চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকে এই কথাটি বললেন। ইন্টারেস্টিং কথা বলেছেন আজকে ফজলুর রহমান। কিশোরগঞ্জ 4 আসনে ইটনা মিঠামাইন অষ্টগ্রাম যে রাজাকারেরা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে আমি বিষ খাবো, এমন বক্তব্য দিয়েছেন আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে। তার ভাষায়, ইটনা মিঠামাইন অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলবো, আমি বিষ খাইয়াম, আঞ্চলিক ভাষায় বলছে। এই কথাগুলোর মধ্য দিয়ে পরিষ্কার আবারও বলছি যে জামাত কিন্তু এখন শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যেখানে যেখানে বিএনপির একক প্রার্থী আছে সেখানেও তারা শক্তিশালী প্রার্থী, আর যেখানে যেখানে সংকট তৈরি হয়েছে, দ্বিধা বিভক্তি হয়েছে বা বিদ্রোহী প্রার্থী আছে, সেখানে কিন্তু জামাত একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে। এটা একটা অনেকের আতঙ্ক, এবং অনেকে মনে করেন হয়তো 20-30টা আসন হাতছাড়াও হয়ে যেতে পারে যদি এই বিএনপি যত ঐক্যবদ্ধ হবে, মোট কথা তত বেশি জামাত পেছাবে, আর বিএনপির ভাঙন ধরবে, মাঝখান দিক দিয়ে জামাত চলে আসবে। জামাতের নিজস্ব ক্যাডার ভিত্তিক ভোট এবং সাধারণের কিছু ভোট ইতিমধ্যে তারা সেই বিষয়ে অগ্রসর হয়েছে। সুতরাং জামাতকে আর উপেক্ষা করতে যে পারছে না বিএনপি, প্রতিদিন দেখবেন যে নানা কথাবার্তা সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, এবং লড়াইটা আরো সামনে এগোবে। এখন জামাতের নেতৃত্বে 8 দল যেটা, তারা কিন্তু আর ওই আন্দোলন সংগ্রাম বা পিআর গণভোট এগুলি নিয়ে কিন্তু মাঠে আর সোচ্চার না, তারাও এখন মনোযোগী হয়েছে নির্বাচনের দিকে। সুতরাং এখন কিন্তু নির্বাচনটাই হলো আসল, এবং বলা চলে যে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা হয়তো বিএনপি তৈরি করছে, যে এককভাবে 237টা আসনে প্রার্থী ঘোষণা করে সবাইকেই কিন্তু নির্বাচনমুখী করছে, এবং তারপরে কিন্তু তারা আন্দোলন, পিআর, তারপরে গণভোট এই ইস্যু নাই। এবং তারপরে দেখেন সরকার ভাষণ দিয়ে বলে দিল যে নির্বাচনের দিনই গণভোট হবে, এবং সেটা কিন্তু জামাত সেটা খুশি না হলেও মেনে না নেওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল না। ফলে এখন নির্বাচন, এবং সেই নির্বাচনে যেটা এই প্রথমবারের মতন বিএনপি জামাত মুখোমুখি। আগে বিএনপি জামাত মিলে হচ্ছে আওয়ামী লীগের মুখোমুখি, মানে আমি 15 বছর আগের কথা বলছি। মাঝখানে 18 সালেও তাই ছিল, ঐক্য ফ্রন্ট মিলে হচ্ছে আওয়ামী লীগের মুখোমুখি। এখন কিন্তু এই বহু বছর পর যেই দুই, আর ইউনূসকে তিনি যাতে মারা না যান সেজন্য 2বার চুবায় উঠানোর কথা বলা ছিল, এবং কে বলছে জানেন? শেখ হাসিনা। তিনি নিজেই বলছেন, তার এখনো সেই অডিওটা কিন্তু আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন, যে টুস করে খালেদা জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া আর ইউনূসকে হচ্ছে 2বার চুবায় উঠানো। কি অহংকার, কি গর্ব! অহংকার পতনের মূল। শেখ হাসিনা এতকাল 27 বছর তিনি হয় বিরোধী নেত্রী অথবা প্রধানমন্ত্রী এই পদে ছিলেন, টানা সম্ভবত 47 বছর তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে। এরকম একটা অবস্থান থেকেও অহংকার পতনের মূল। কি তার মানে কথাবার্তার যেই মানে অদ্ভুত, এবং একটা এমন দাম্ভিক একটা তার যে বিভিন্ন উক্তি, বডি ল্যাঙ্গুয়েজ গুলো, যে কাউকে মানে ধরা, কিসের মানে হিলারি ক্লিনটন, কিসের মানে সেই এরদোয়ান, কাউর কোন পাত্তা না দিয়ে মার, ফাঁসি দে, কোনো সমস্যা নেই, নির্মূল কর, গুলি কর। এই যে শেষের দিকে দেখেন না, সামনে যাকে পাবে তাকে গুলি কর। এই যে ডেসপারেট একটা অবস্থা, এবং ক্ষমতায় থাকতে হবে 40 সাল পর্যন্ত সাজাইছে, মানে আর সে থাকবে, সে থাকার পরে কি হবে, তার সন্তানরাও যে ক্ষমতায় আসতে পারবে কিনা একবারও চিন্তা করেনি।
দলের প্রতি যদি দরদ থাকতো, নিজের পরিবারের অন্য সদস্যদের প্রতি দরদ থাকতো, তাহলে চিন্তা করতো যে গণতন্ত্র তো সহনশীলতা এবং সমঝোতার মধ্য দিয়ে, তাই না? আপনাকে বুঝতে হবে যে যখন নাকি জনমত উল্টে যাবে, সেই জনমতের বিপক্ষে যাওয়া যাবে না, সেই অনুযায়ী আপনাকে সরে যেতে হবে, আবার অপেক্ষায় থাকতে হবে। আর এটাই তো গণতন্ত্রের রাজনীতিতে, তো কেউ যার পতন হয় বা যে ক্ষমতাচ্যুত হয়, নির্বাচনে জিততে পারে না, কিন্তু সেটা তো কোনো চিরস্থায়ী না, আবার সে জনগণের সমর্থনে ক্ষমতায় আসে। এই ব্যবস্থাটাকে হত্যা করে দেয় এক ধরনের ফ্যাসিজম তৈরি করা। আর ঘুরে ফিরে বক্তৃতায় সুদখোর, তারপরে হলো লুটেরা, টাকা পাচারকারী ইউনূস, আর হচ্ছে খালেদা জিয়া হচ্ছে এতিমের টাকা মেরে দেয়া চোর। এইভাবে দুইজন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে দুইজন সম্মানিত ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া, তাদের প্রতি যে ধরনের উক্তি, ভাই এখন তো আওয়ামী লীগের ভাইরা, এখন তো আপনাদের কাজকর্ম নেই, বসে বসে সারাদিন ফেসবুক ইউটিউব দেখেন, এই যে কথাগুলো বলতেছি একটু চিন্তা করেন, মনে করেন না যে আমি আওয়ামী লীগ বিরোধী, আমার এখনো যথেষ্ট পরিমাণ আমার সহানুভূতি আছে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের রাজনীতির প্রতি, শেখ হাসিনার প্রতি, তার পরিবারের প্রতি। কিন্তু ভাই, অন্যায় করলে আমি তো বারবার বলছি যে ভোট জালিয়াতি করবেন, জুলুম করে ক্ষমতায় থাকবেন, সেটা যেই হোক না কেন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, এটা ছাড় নাই। এটা আমি বলবোই কথা, যে কোনো পজিশনে যদি বেঁচে থাকি, আর আপনারা যদি থাকেন, দেখেন বলি কিনা, বলতেছি অলরেডি, কাউকে ছেড়ে কথা বলার মানুষ আমি না। তো আমার এই সর্বোচ্চ সহানুভূতি সমর্থন থাকা সত্ত্বেও শেখ হাসিনার এই যে উক্তিগুলি, তার যে দম্ভ অহংকারী একটা ভাব, যে আমি সব, আমার পরিবার সব, এবং অন্যকে যে তুচ্ছ তাচ্ছিল্য করা, বিন্দু মাত্র কোনো সম্মান, এটা উনি কাউকে দেননি। তার বিরোধী পক্ষের একটা মানুষ বলেন যাকে সে সম্মান দেয়, কাউকে সম্মান দেয় না, নিজের দলের নেতাদেরকেও সম্মান দেয় না। তার জোটের এই হাসানুল হক ইনু হোক আর রাশেদ খান মেনন হোক, কাউকে অপমান করতে তিনি ছাড়েননি। আজকে সেই দম্ভ অহংকারের এমন পতন হয়েছে, ওই দিল্লিতে যে সবার লোকচক্ষুর অন্তরালে থাকতে হচ্ছে তার, এটা কোনো স্বাভাবিক পরিণতি? জয় মানে ধন্যবাদ জানায় তার মায়ের জীবন রক্ষার জন্য, জীবন রক্ষা হয়েছে, কিন্তু এইভাবে অসম্মানিত হয়ে বেঁচে থাকার অর্থটা কি? অর্থহীন। এইভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। হাসিনা এই ভারতের মোদির দয়া নিয়ে সবার আড়ালে আড়ালে যে এ করলাম, আর পুটপুট করে কিছু সাক্ষাৎকার দিলাম, আর এটা বেশ ভাইরাল হইলো, এইটা কোনো সম্মানজনক কোনো রাজনীতি না। ভারত আর একটু বেকায়দায় পড়ুক, দেখেন নির্বাচিত সরকার আসুক, উনি এখন যে কথাবার্তা বলতেছে, এই কথাও বলতে পারবে না ভারতে থাকতে হইলে, অত সোজা না। ভারত বাংলাদেশকে পাত্তা দেয় না, কিন্তু একেবারে উড়াই দিতে পারবে না। চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে, হ্যাঁ, এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে, ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারকারী বলেছেন। ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে, কাজেই রাজনৈতিক পালাবদলে অনেক কিছুই ঘটে যেতে পারে। ঠিক যেমন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালাবদলে মুক্তি পেয়ে যান, ঠিক তেমনি এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোনো রাজনৈতিক পালা বদলে। এতটুকু বলবার সাহস কেউ করছেন না, এমনকি এ কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এবং বঙ্গবন্ধুর শীর্ষ সহচরদের, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে
হত্যা করবার পরেও আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল, কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রথিত। এসব কথা বলবার সাহস করার তো প্রশ্নই ওঠে না এখন বাংলাদেশে। এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা, শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবেই না, ব্যাট হাতে স্টাম্প হাতে যারা আওয়ামী লীগ বেরোলে পেটাবেন বলে রাজপথ প্রহরা দিচ্ছেন, তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না, আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন, তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি, এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা, যে ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে। যে ভয়ের রাজত্বের কথা বললাম, যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না, আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না, তার অর্থ কোটি কোটি মানুষের প্রাণ সংহার করা। এই কথাটুকু বলবার মতো স্পেস যেই দেশে রাষ্ট্রে সমাজে নাই, সেই দেশে রাষ্ট্রে সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা, এবং ভয়ের এই বাতাবরণ, ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে, সেই রাজত্ব ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই মসনাদ কেঁপে যাবে। সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতা কর্মী সমর্থকদের বলছেন। শেখ হাসিনার কথা নিয়েও ভয়টা কত চূড়ান্ত পর্যায়ে গেছে, মানে ডক্টর ইউনূস তো প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন, এবং কোথাও পাত্তা পান নাই। কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে, ফ্রি মিডিয়ার যুগে, আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, এমন মানে উদ্ভট যুক্তিতে কেউ কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরো তুঙ্গে উঠেছে। সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি, সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয়, এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট টু ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে। ভাবুন তো, কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা চাঙা হয়ে ওঠেন, আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন, ডক্টর ইউনূস জানেন, তার রাজনৈতিক মিত্ররা জানে, তার যেসব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে, সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না। শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন। তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না, ভয়কে জয় করতে হবে। 13 তারিখের সফল লকডাউন, মানে ঢাকায় লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ, সেই লকডাউন সারা দেশে পালিত হলো। 16-17 তারিখ শাটডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ পথে নেমে আসতে পারে, আওয়ামী লীগ না জানি কি ঘটিয়ে ফেলতে পারে, সেই আতঙ্কে, সেই উদ্বেগে সারা দেশে জামায়াত, শিবির সহ ইউনূস সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াতের সমমনা 8 দলগুলো, তারা ঘোষণা দিয়ে পথে ছিল, এবং রায় হতে না হতে তারা এক্সক্যাভেটর নিয়ে 32 নম্বরের দিকে রওনা হয়েছে, যে যাতে 32 নম্বর ভেঙে তারা প্রমাণ করতে পারে তারাই শক্তিশালী পক্ষ, তারাই বিজয়ী পক্ষ। কারণ আওয়ামী লীগ পেটাবে, আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে, দেশে একটা সহিংসতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে। এই রাজনৈতিক পরিকল্পনা যাদের ছিল তাদের অনেক পরিকল্পনা ভেস্তে গেছে আওয়ামী লীগকে মাঠে না পেয়ে, এবং তাদের জন্য তখন আবারও 17 তারিখ রায়ের পর আরেক দফা ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর
ভাঙচুর করা, লুটপাট করা, মানে যেগুলোকে সরকার কিছুতেই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহিংসতা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করে না, সেসব রাজনৈতিক কর্মকাণ্ড, যেসব রাজনৈতিক কার্যক্রমে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই, সেসব রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াত, তার সমমনা ৮ দল এবং ছাত্র শিবির মিলে পরিস্থিতি এমন গরম করে রেখেছিল যে আওয়ামী লীগের জন্য ১৬-১৭ তারিখে সেভাবে আর কমপ্লিট শাটডাউন পালনের প্রয়োজন হয় নাই, প্রতিপক্ষই সেটা পালন করেছে। এই বক্তৃতায় শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে তাদের লাগাতার কর্মসূচির কারণে যাতে কোনো শ্রমজীবী মানুষ এমন কষ্টে না পড়েন, মানে যারা দিন আনে দিন খান, তারা এমন কষ্টে না পড়েন, সেটা তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের পেটে টান পড়ে। অন্যদিকে তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে। এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা কর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে, সারা দেশে হতে হবে, শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যন্ত। যে কাজটা আওয়ামী লীগ করছে গত কয়েক মাস ধরে, মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন, তখন দেখা যাচ্ছে বরগুনায় একেবারে হাইওয়ের উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে। এই পরিস্থিতিটা বজায় রাখতে বলছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলছেন 15ই আগস্টেই তো তার মৃত্যু পরোয়ানা হয়ে গিয়েছিল, 1975 সালের 15ই আগস্ট। কাজেই বেঁচে যখন আছেন দেশে তিনি ফিরবেনই এবং তাকে নিশ্চয়ই পরম করুণাময় এমন কোনো উদ্দেশ্য নিয়েই বাঁচিয়ে রেখেছেন যে কারণে তিনি বেঁচে গিয়েছিলেন 15ই আগস্ট, সেই একই কারণে পরম করুণাময় তাকে বাঁচিয়ে রেখেছেন 5ই আগস্টেও। এবং ভেবে দেখুন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর বিবাহিত এক কন্যা, যিনি সংসার করছেন, দুটো ছোট ছোট শিশুর মা, তিনি যে রাজনীতিতে এসে বাংলাদেশের রাজনীতির পুরো মোড় ঘুরিয়ে দেবেন, সেটা কি বঙ্গবন্ধু জীবিত থাকলে, বঙ্গবন্ধুর পুত্ররা জীবিত থাকলে, বঙ্গবন্ধুর শীর্ষ নেতৃত্ব, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জীবিত থাকলে এমন ঘটনা ঘটাবার প্রয়োজন হতো? কাজে নিশ্চয়ই অন্য কোথাও হিসাব হচ্ছে। সেই হিসাবে কাউকে নিশ্চয়ই এমন বিপদগ্রস্ত পরিবেশ থেকে, এমন বিপদের থেকে MBS মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরবের এই মুহূর্তে ডিফ্যাক্টো কিং, তো তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই কুশনার, তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে। তো ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনারের সঙ্গে এই মোহাম্মদ বিন সালমানের ভালো সম্পর্ক থাকার কারণে মিস্টার জো বাইডেন তার পুরো শাসনকালে শত চেষ্টা করেও সৌদি আরবের সাথে সম্পর্কটা ভালো করতে পারেনি। সেই সময়টাতে সেই জামাল খশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সৌদি আরবের উপরে যে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, প্রথমে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, তার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, এটা আরও হিতে বিপরীত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং জো বাইডেন নিজে তিনি সৌদি আরব ভ্রমণ করেছেন একাধিকবার। এবং অবাক করার ব্যাপার হলো যে এয়ারপোর্টে তিনি যে অপমানের শিকার হয়েছেন, তাকে যেভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেভাবে ওয়েট করা হয়েছে, বাদশা এখন নামাজ পড়বেন, মানে তিনি এয়ারপোর্টে গেছেন, তাকে রিসিভ করার সময় নামাজরক্ত হয়ে গেছে, বাদশা সালমান নামাজ পড়তে গিয়েছেন, তাকে আধা ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরকম অস্বস্তিকর ঘটনার পেছনে মূলত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটা মূলত কার্যকরী ভূমিকা রেখেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে মোহাম্মদ বিন সালমান আমেরিকাতে গিয়েছেন, আর সেই আমেরিকার ভ্রমণের সময় কি হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন না, বিকজ এগুলো হয় কি যে আমাদের যে চিন্তা চেতনা, আমরা সবসময় করি কি নিজেকে দিয়ে অন্যকে বিশ্লেষণ করি বা নিজের ধারণা অনুযায়ী অন্যকে মূল্যায়ন করার চেষ্টা করি। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন 15টি বছর, তিনি সে বাংলাদেশে বসে বসে যে সারাদিন শুধু সালমান এফ রহমানকে পদ্মা সেতু থেকে টাকা চুরি করার বা সে বিদেশে টাকা পাচার করার সুযোগ দিয়েছেন তা নয়, তিনি একটা গ্লোবাল রিলেশন গড়ে তুলেছেন। এখন ভুটানের যে রাজা, ভুটানের যে কিং, আপনি কি জানেন যে ভুটানের এই কিং
জয়ের ক্লাসমেট, তারা হার্ভার্ডে একসাথে পড়াশোনা করেছে। এগুলো এক। 2 নম্বর হলো যে ইম্মানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট। তার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে আপনারা একবার চিন্তা করতে পারেন যে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন, জাস্ট লাইক মা এবং সন্তানের সাথে সম্পর্ক। এবং সেই সম্পর্কটা কী পর্যায়ে কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু সম্মেলনে তিনি ফ্রান্সে গেলেন, যাওয়ার চেষ্টা করলেন বা তার যাওয়ার দরকার ছিল। তো তিনি সেখানে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন তিনি চেষ্টা করলেন, পারেননি। বোঝার চেষ্টা করুন যে ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে। 2 নম্বর হলো যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জয়ের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক। এবং শেখ হাসিনার রেজিমের শেষ সময়টিতে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন, সময় পাননি। এবং আমাদের যে পুরো অয়েল রিফাইনারিটা, এখন যে অয়েল ইস্টার্ন রিফাইনারি রয়েছে, পুরো রিফাইনারিটাকে তারা সৌদি বিনিয়োগ দ্বারা এখানে সৌদি আরামকো, সৌদির যে তেল কোম্পানি আরামকো, এর মাধ্যমে সবচেয়ে বড় একটা বিনিয়োগ তারা করে আমাদের পুরো রিফাইনারি সিস্টেমটাকে তারা চেঞ্জ করে দিতে চেয়েছিল। অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে মানে সবচেয়ে বড়, মানে এশিয়া না, পৃথিবীর সবচেয়ে বড় তারা একটা রিফাইনারি তৈরি করে এশিয়ায় তাদের যে তেল রপ্তানি, সেই তেল রপ্তানির যে রিফাইনারি প্ল্যানটা, এটা বাংলাদেশে করার একটা প্ল্যান তারা করছিল। এটা হতো মানে সৌদি আরবের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ। এরকম একটা পরিকল্পনা কিন্তু হচ্ছিল 2024 সনের মানে এপ্রিল মের দিকে এরকম একটা ঘটনা হচ্ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এই সম্পর্কটা, এর বাইরে এখন যিনি কাতারের আমির এই মুহূর্তে যিনি আছেন, তার বাবা তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কাতারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত, অত্যন্ত ঘনিষ্ঠ আলোচনা, তিনি আমাকে নিজে এই কথাটা বলছেন যে মিস্টার রনি, আপনি জানেন না যে আমাদের আমির আপনাদের প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন। তো সেই আমিরের ছেলে এখন কাতারের আমির, এবং তাকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিং এই মুহূর্তে পৃথিবীর। তো ওইদিকে সালমান, এদিকে কাতারের আমির, এদিকে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক, তারপরে শেষে ভুটানের কথা বললাম, এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং সিঙ্গাপুরে যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন, আপনি জানেন তাদের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক। শেখ হাসিনার কথা বাদ দেন, ওখানে যে সামিট গ্রুপের আজিজ খান আছেন, আজিজ খানের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কেমন সম্পর্ক, এটি কি আপনারা জানেন? আপনারা জানেন না। তো যেটা বলছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এবং সেই সুবাদে জয় এবং পুতুলের ওখানে একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং এটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। জয় যে কথাগুলো বলছেন এই মুহূর্তে, তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আমেরিকাতে আছেন, তো আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ। সবাই যেটা আমরা বাংলাদেশ থেকে যেটা বলার চেষ্টা করি যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে আসলে চুরিচামারির কোনো সুযোগ নেই, যেখানে আপনি কোনো 2 নম্বর কোনো কাজ করতে পারবেন না, আপনি যত বড় রাজা হন, বাদশাহ হন, সেখানে কোনো চুরির টাকা, 2 নম্বরের টাকা নিয়ে সেখানে হজম করতে পারবেন না, এই ধরনের কথাবার্তা। তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে কত 16 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। যদি 16 লক্ষ কোটি টাকা পাচার করে থাকে, জয়ের কাছে তো 2-1 লক্ষ কোটি টাকা আছে, তো সেই টাকা কোথায় আছে? সুইজারল্যান্ডে থাকতে পারে, সেই টাকা আমেরিকাতে থাকতে পারে, আমেরিকাতে তার গল্ফ কোর্স আছে, ইত্যাদি ইত্যাদিতে দিয়ে নানা রকম। মানে শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখনও তো আমরা এই জিনিসগুলো প্রচার করেছি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই 14 মাস পরে, যে জয়ের মানে সবার ধারণা ছিল যে শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে, এই কারণে আমেরিকা সেখানে নড়াচড়া করছে না, যেদিন শেখ হাসিনা ক্ষমতা চলে যাবে তারপরের জয়কে গ্রেপ্তার করা হবে, তাকে জেলে নেওয়া হবে। কিন্তু জয় সেখানে একটা বহাল তবিয়তে আছে, এবং তার ইদানিং যে কথাবার্তাগুলো হচ্ছে, তিনি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলছেন, ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং একটা জায়গাতে দেখলাম যে তিনি আমেরিকার সম্পর্কে
ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা যেটা অতীতে ছিল সেটা এখনও ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এখন এই মুহূর্তে আমেরিকার যে পলিসি, তাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি যে কথাগুলো বলেছেন যে এখন বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে সকল দেশে আমেরিকার ডিপ স্টেট পলিসি কার্যকর ছিল এবং সেই ডিপ স্টেট পলিসির অধীন যে সকল দেশের সরকার পরিবর্তনে আমেরিকা যে বিনিয়োগ করেছে বা যে কর্মকাণ্ড করেছে, ইট ইজ স্টপ নাও। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তারা অন্য দেশের ব্যাপারে নাক গলাবে না। থার্ডলি হলো তাদের যারা পুরনো বন্ধু রয়েছে সেই পুরনো বন্ধুর সাথে তারা সম্পর্ক আবার ঝালাই করবে। মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে, ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে, রাশিয়ান তেল কেনা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে কোন পর্যায়ে নেমেছেন বোঝার চেষ্টা করুন। যে তিনি বলছেন আমার বন্ধু ট্রাম্প, না আমার বন্ধু নরেন্দ্র মোদী, আমি তাকে টেলিফোনে তার সাথে কথা হয়েছে। নরেন্দ্র মোদী এত রাগ করেছে, তিনি বলছেন আমার সাথে কোনো কথা হয়নি। কিন্তু তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি, তিনি বলছেন আমার সঙ্গে তার কথা হয়েছে। এরপর তিনি বলেছেন যে ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত, অতি দ্রুত এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এবং ইতিমধ্যে খবর হলো যে আমেরিকা থেকে ভারত প্রায় $900 মিলিয়ন সেই অস্ত্র কিনেছে। এবং এই অস্ত্র কেনার আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা যাকে বলে পার্টনারশিপ, যাকে স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সামরিক মিত্রতা হয়েছে এবং এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই চুক্তির ধারাবাহিকতায় যদি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বন্ধুত্ব আবার চালু হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বা জয়ের যে কানেক্টিভিটি, এবং জয়কে আমরা দেখেন অনেকগুলো গোয়েন্দা রিপোর্টও আসছে যে 1996 থেকে 2001 সন আওয়ামী লীগের যে জমানাতে, তো আওয়ামী লীগের জমানাতে পুরো মার্কিন প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকে আমেরিকাতে ব্ল্যাকলিস্টেড করার জন্য আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল, কাজ করেছিল এবং যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, এই টোটাল কাজটা করেছিল মিস্টার জয়। এটা বিএনপি অভিযোগ করছে এবং এটা রিটেন যে কাজটা তারা করেছে। তো যেখানে 96 থেকে 2001 সালের মধ্যে যদি জয় এই কাজ করতে পারে, তাহলে 25 বছর পর জয়ের কি অভিজ্ঞতা কমলো না বাড়লো? জয়ের ক্ষমতা বাড়লো না কমলো? বা পরিবেশ পরিস্থিতি কি জয়ের প্রতিকূলে চলে গেল কিনা? এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সাম্প্রতিক সময় এএনআই, আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বিশ্বের তাবৎ বড় বড় মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সজীব ওয়াজেদ জয়, যেভাবে মোহাম্মদ আরাফাত মানে সেই আওয়ামী লীগের সাবেক তথ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রী নওফেল, ব্যারিস্টার নওফেল, স্বয়ং শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, এমনকি সরাসরি কোনো অডিওতে না, এবার ভিডিওতে এসে ওয়াদুল কাদের সাহেব কিংবা আসাদুজ্জামান খান কামাল যেভাবে বক্তব্য দিচ্ছেন, ওদিকে আমেরিকাতে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, ইংল্যান্ডে যারা আছেন, তারা যেভাবে প্রকাশ্যে রাজপথে নামছেন, তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল, বিশেষ করে এই ডিপ স্টেট পলিসি নিয়ে সরাসরি আওয়ামী লীগ যেভাবে আমেরিকাকে ব্লেম করেছিল, সাম্প্রতিক সময় শেখ হাসিনার সাক্ষাৎকারে দেখা গেছে যে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না বা আমার হাতে ধরনের কোনো ডকুমেন্ট নেই যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাতে কোনো কারণ ছিল বা তার হাতে এই ধরনের কোনো ডকুমেন্ট আছে। ইট মিনস পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে।